আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ছিল তো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই জায়গায় দেখতে চাই। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব ওবায়দুল কাদের। নবাব সিরাজদৌলার মতো কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলতেন এবং তার বড় অভিযোগ ছিল আমার বিরুদ্ধে, বটতলা কথা বলে না। আমরা আন্দোলন করেছিলাম, শাহ আজিজুর রহমান তখন প্রধানমন্ত্রী, উনি 10টা বাস আমাদের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। এই বটতলাতে ওই যে পোর্টিকোটা দেখা যায়, তার উপরে দাঁড়িয়ে আশরাফ আব্দুর রব বাংলাদেশের স্বাধীনতার পতাকা দেখিয়েছিলেন। ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল ভাষার জন্য তার 144 ধারা ভাঙবে। 100% পলিটিক্যাল ডিসিশন। কেউ যদি এরকম বোঝাতে চায় রাজনীতি করা মানেই লেখাপড়া শেষ, তিনি বুঝতে পারেন না যে রাজনীতি একটা সবচেয়ে বড় লেখাপড়ার পাঠশালা হতে পারে। আমার বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশের রাজনীতির এক ঘনিষ্ঠ বিদ্বৎজন রাজনৈতিক নেতা জনাব বদরুদ্দিন ওমরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই একটা মানুষ যাকে ব্যক্তিগতভাবে আমি খুবই শ্রদ্ধা করি, রাজনীতিকে তিনি একটা জ্ঞানের জায়গায় নিয়ে চেষ্টা করেছিলেন। তার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি আমি মনে করি আপনারা অনেকেই পড়েছেন। এত চমৎকার লেখা, মানে গবেষণা, ডে টু ডে অ্যানালিসিস, এরকম করে আমাদের এখানে আর খুব একটা লেখা হয়েছে বলে আমার মনে হয় না। আরও অজস্র বই তিনি লিখেছেন এবং সবগুলো বইয়ের মধ্যেই আপনি নতুন কিছু না কিছু পাবেন যা থেকে শিখতে পারবেন। কীরকম হয়েছে, এই বটতলায় দাঁড়িয়ে বা বসে কথা বলছি, আহমদ সাফা ছিলেন আর একজন খুবই প্রথিতযশা লেখক। উনি লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি রাজনৈতিক নেতারা শুনতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমাদের বুদ্ধিবৃত্তির চাইতে বেশি করে পেশাবৃত্তি বেশি হয়ে যায়। আমাদের বুদ্ধিজীবীদের মাথায় যত বুদ্ধি আছে, যত জ্ঞান আছে, বিপদ দেখলে সেটাকে পকেটের মধ্যে রেখে আচরণ করতে থাকেন। যখন মনে করেন তার ক্যারিয়ারের জন্য সমস্যা হয়, তখন অনেক উঁচু মাপের লোক একেবারে নিচে নেমে গিয়ে কারো পদসেবা করতে পর্যন্ত দ্বিধাবোধ করেন না। কারো বিশেষ উদ্দেশ্যে বলছি না, বদরুদ্দিন ওমর এটা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। এটাও তাকে বিশেষভাবে আমার সম্মান করবার একটা কারণ। আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ককে আমার বক্তৃতার শুরুতে একটা ধন্যবাদ জানাচ্ছি। তাদের কারণে বটতলায় অনেক বছর পরে একটা বক্তৃতা করবার সুযোগ পেয়েছি। মানে স্মৃতি হেঁটে হেঁটে যায় অনেক দূর। এইখান থেকে ধরেন ওই মোড়ে যেখানে ফেন্সিংগুলো আছে, ওই জায়গাতে 79 সালে 79-80 ডাকসু নির্বাচনের প্যানেল পরিচয় হচ্ছিল। আমি ভিপিতে দাঁড়িয়েছিলাম, আখতারুজ্জামান জিএসে দাঁড়িয়েছিলেন এবং সেই দিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। এই পুরা চত্বর সয়লাভ ছিল শুধু ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে, এবং সবাই ভিজে সপ করছিলেন। সবার শরীর থেকে চুয়ে চুয়ে পানি পড়ছিল, কিন্তু কেউ নড়েননি। আর ওই করিডোরগুলোতে দাঁড়িয়েছিলেন যারা শিক্ষার্থী এবং শিক্ষক, তারা ওখান থেকে হাততালি দিচ্ছিলেন। আমার কাছে এখনো জীবন্ত মনে হয়, মনে যেন সেদিন আমি এখানে দাঁড়িয়েছিলাম। আজকে এখানে এসে বলেছে ওই জায়গায় আবার এলাম। আবার ধন্যবাদ আপনাদের। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব ওবায়দুল কাদের। নবাব সিরাজদৌলার মতো কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলতেন এবং তার বড় অভিযোগ ছিল আমার বিরুদ্ধে, বটতলা কথা বলে না। মাহমুদুর রহমান মান্না সুবোধী রাজনীতির চর্চা নিয়ে এসছেন, আবার আমিও তাকে জবাব দিতাম। এখন এখানে যারা যারা আছেন তারা আবার আমার এই কথা শুনলে রাগ করবেন কিনা জানি না। ওবায়দুল কাদের আমার বেশ ভালো একজন বন্ধু ছিলেন। রাতে রাতে কথা হতো, মনের দুঃখের কথা বলতেন, অনেক ক্ষোভের কথা বলতেন। আমি আবার অনেকে বলতাম, ভাই বটতলা তো খালি আছে, আপনি যান না বটতলাকে কথা বলেন, বটতলাকে কাঁদান, বটতলার মধ্যে রাগের সঞ্চার করেন, কেউ আপনাকে বাধা দেবে না, আমি তো নই। মানে পুরো নির্বাচনটাই ছিল মাহমুদুর রহমান মান্নার আমলে ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন বলে কিছু নাই।
আর ওনারাই আন্দোলন করতে পারেন যদি তাদেরকে ভোট দেওয়া হয়। আমি বলতে চাইছি ওই এতগুলো বছর আগে পুরা নির্বাচনটাই ছিল একটা রাজনৈতিক স্লোগানের উপরে ভিত্তি করে। পদ্মা তিস্তা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, এখন আগে যেরকম দেখেছি সেরকম তো দেখতে পারবো না। এতগুলো বছর পরে এসে এখানে যেরকম বটতলা দেখছি, একদম গোল চত্বর বানানো হয়েছে, এই চত্বর তো ছিল না, এই বট গাছ ছিল না, একদম ধুধু করা, একদম খোলা প্রান্তর। সেই প্রান্তরে ওইখানে আমরা দাঁড়িয়ে থাকতাম, মঞ্চ থাকতো না, চেয়ার টেবিল বসাতাম, এটা পার হয়ে রাস্তা পার হয়ে অদূর পর্যন্ত যেত। ছাত্ররা এত বেশি ওইসব বক্তৃতা শুনতে আসতো। একটু আগে মোস্তাক বক্তৃতা করছিল, সেদিনও আমরা একটা টক শোতে ছিলাম। মোস্তাক সম্পর্কে একটা সংক্ষেপে কথা বলি। এমনি তো বুঝতে পারেন ডাক্তার সে, কিন্তু ডাকসুর ভিপি হয়েছে। মাথায় কত ঘিলু থাকলে, ছাত্রদের কাছে কতখানি প্রিয় হবার যোগ্যতা থাকলে সম্ভব। কোনো ইঞ্জিনিয়ার এরকম ডাকসুতে সে ভিপি হয়েছে? আর কোনো ডাক্তার হয়েছে? উনি হয়েছেন। উনি বলছেন এইখানে যে স্বতন্ত্রদের ছড়াছড়ি, সবাই এখন স্বতন্ত্র থাকতে চায়, প্যানেল দিতে চায়। আমাদের সময় ডাকসুর ভিপিজেস বাদ দেন, ডাকসুর কোনো পদে, হলের কোনো পদে পর্যন্ত কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না। পুরা বিষয়টাই ছিল সেরকম করে রাজনৈতিক। এটা কি খুব ভালো ছিল? কি বলবেন আপনারা আমি জানি না, কিন্তু আমার সময় আমি যে 2টা ডাকসুতে ভিপি ছিলাম, ছাত্রদের সবার দাবি ছিল ছাত্রদের জন্য কিছু একটা করেন। কি করতে পারি? দূর দূর থেকে আসে যারা অনাবাসিক ছাত্র, তাদের যাতায়াতের সমস্যায় বাসের ব্যবস্থা করা হোক। আমরা আন্দোলন করেছিলাম, শাহ আজিজুর রহমান তখন প্রধানমন্ত্রী, উনি 10টা বাস আমাদের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। আপনারা কেউ জানেন সেটা? 10টা বাস এনেছি, 10 বার হাততালি পাওয়ার কথা ছিল। কেউ এসে না আপনাদের হাততালি দিতে বলছি না, বলছি সেই সময় হাততালি পাওয়ার কথা ছিল, কেউ এসে আমাকে অভিনন্দনও জানায়নি। এখন আমি শুনি আপনারা ফিল্টারে ভালো ভালো পানি খাবেন, খুবই ভালো জিনিস, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমি পানি খাইয়ে ভোট পেতে পারতাম না। ডাকসু এরকম ছিল। এই বটতলা ধরেন, আমি তো আমার এই ঐতিহ্যের কথা বলছি, এই বটতলাতে ওই যে পোর্টিকোটা দেখা যায়, তার উপরে দাঁড়িয়ে আশরাফ আব্দুর রব বাংলাদেশের স্বাধীনতার পতাকা দেখিয়েছিলেন। ভাবতে পারেন, নদী নদী রক্ত বয়ে গেছে, পতাকা নামেনি, ছাত্ররা করেছিল। সেদিন শুধুমাত্র এই চত্বর নয়, ওই রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ থই থই করে। ছাত্ররা ডাক দেয় এইখানে, কিংবা তখন ছিল ইকবাল হল, ওই চকবাজার থেকে পর্যন্ত, মোগলটুলি থেকে পর্যন্ত, সদরঘাট থেকে পর্যন্ত মানুষ মিছিল করে আসে ছাত্র নেতাদের বক্তৃতা শুনতে। আপনারা কি মনে করবেন জানি না, আমি সেই দিনগুলো আমার চোখের সামনে দেখতে ভালোবাসি। আমি আজকে রাজনীতি করছি বলে বলি না, আমি যদি রাজনীতি নাও করতাম, ধরেন অনেকেই তো রাজনীতি করে না, এই যে 24শে জুলাই অগস্টের ঘটনাগুলো ঘটলো, সারা দুনিয়া, ওই যে সুকান্তের কবিতা আছে না, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে পড়ে সরকার, তবু মাথা নোয়াবার নয়। এটা তো ছাত্ররাই দেখিয়েছে। সব কটা রাজনৈতিক দল 15 বছর ধরে আন্দোলন করেছে, সরকার তো নড়েনি, কিন্তু তারা যখন নেমেছে তখন নড়েছে। এখন আমাকে যদি আপনি বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তো কয়েক খণ্ড লেখা হয়েছে, তারপরেও শেষ হচ্ছে না। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। এবং বর্তমানে যদি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেন, সেই বিতর্ক কি শেষ হচ্ছে? নাকি বিতর্ক জমজমাট? লোকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, ভাই ভোট হবে তো? আরে সবাই বলছে ভোট হবে, সরকার বলছে, সরকারের যারা দায়িত্ব আছে তারা বলছে, ইলেকশন কমিশন বলছে, একভাবে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, ডিসেম্বরের আগে স্কেডিউলও ঘোষণা করা হবে, তারপরে ভোট হবে কি না এই প্রশ্ন কেন? এখন গণতন্ত্রের সম্পর্কে আমার কাছে কি শুনতে চান? এই যে শুনলেন না, ডাকসু ছিল না তখন, 52-র কথা বলছি। ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল ভাষার জন্য তার 144 ধারা ভাঙবে। 100% পলিটিক্যাল ডিসিশন। মজার ব্যাপার, পলিটিক্যাল পার্টিগুলো বলেছে করা যাবে না, অনেক বড় বিপদ হবে। ওরা বলেছে রাজনৈতিক দলের কথা মানি না, আমরা বেরুবো। ওই যে তারা বেরুলো, তারপরে ভাষা জিতে আবার ক্যাম্পাসে বা বাড়িতে ফিরেছে। কত বড় বড় অর্জন, তার সমস্ত কিছু
এই ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কপালে যত তিলক আছে, আমি আবার বলি, সেটা পানি পান করানোর মধ্যে নয়, বাসে দেবার মধ্যে নয়, লাইব্রেরিতে কটা বই দিতে পেরেছেন তার মধ্যে নয়, তারপরে ডাইনিং হলে খাবারের মান উন্নত করতে পেরেছেন কিনা তার উপরে নয়। এই সমস্ত ইতিহাস ঐতিহ্য যা পৃথিবীব্যাপী এখন প্রায় স্বীকৃত, সেগুলো এই ধরনের সমাজ সচেতনতা, সমাজের মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে। বলবেন ভালো কাজ, লেখাপড়া বাদ দিয়ে এগুলো করবেন না? তা তো বলি না। লেখাপড়া বাদ দিয়ে করবেন কেন? লেখাপড়া যদি না করেন তাহলে তো এই আন্দোলনটা করতে পারবেন না। আজকে আমাদের এই যে নির্বাচন নিয়ে সংকট কোথায় আটকে গেছে? সংস্কার কমপ্লিট করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। একজন বলছেন সংস্কার কি কখনো কমপ্লিট হয়? আরেকজন বলছে যতদূর হয় ততদূর করেন। তার মানে এটা নিয়ে একটা বিতর্ক। আমাকে বলেন, এই বিতর্কের জবাব কোনো শ্রমিক দিতে পারবে? কোনো কৃষক দিতে পারবে? ওই বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চাই? লন্ডন স্কুল অফ ইকোনমিক্স যেরকম সারা পৃথিবীকে ওয়েলফেয়ার ইকোনমিক্সের গাইড দেয়, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ এগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় যা জ্ঞানের আলো দেয়। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ছিল তো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই জায়গায় দেখতে চাই। আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, তারা সেই রকম আসবেন যারা এই দেশকে ভালোবাসবেন, দেশের যে গৌরব, দেশের যে ঐতিহ্য, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা করবেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে পারবেন এবং তাদের এই সমস্ত ত্যাগ তিতিক্ষার নিদর্শন নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আমি রাজনীতির কথা বললাম বটেই তো, এটা তো রাজনীতিরই কথা। রাজনীতি বাদ দিয়ে কি নির্বাচন হয়? হয় না। রাজনীতি মানে তো আর রাজার নীতি নয়, রাজনীতি মানে রাজ্যের নীতি, রাষ্ট্রের নীতি। রাষ্ট্রটা কিরকম করে চলবে? এখন সংস্কার যেখানে যেখানে আটকে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার আগের সেই মান থাকতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই বলতো পিআর ভালো কি খারাপ, বিশ্বের অভিজ্ঞতা আমাদেরকে কি বলে। তারা বলতো আমাদের কি বাই ক্যামেরার লেজিসলেচার হওয়া উচিত নাকি সিঙ্গেল ক্যামেরা থাকা উচিত, আমাদের আপার চেম্বার কিভাবে হওয়া উচিত, সেখানে কি পিআর থাকা উচিত, কি থাকা উচিত। যতগুলো তাত্ত্বিক বিতর্ক আছে তার জবাব ঢাকা বিশ্ববিদ্যালয় যা বলতো বাকিদের তা মানতে হতো, কারণ সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই চলেছে। শেখ মুজিব যখন 6 দফা দিয়েছিলেন, ওটা তখনই তো পপুলার হয় নাই। ছাত্ররা যখন নেমেছে 6 দফা নিয়ে, গ্রামে গ্রামে গেছে, বুঝিয়েছে, তখন মানুষ 6 দফার পক্ষে এসছে, কারণ তারা বোঝাতে সক্ষম হয়েছে। আমি মনে করি, কথা খুব লম্বা করবো না, নিশ্চয়ই নিজের জায়গা থেকে লড়াই করবেনি, কিন্তু এও তো ভাবতে হবে আমি 3rd ইয়ারে পড়ি বা 4th ইয়ারে পড়ি, পাশ করবার পরেই তো আবার সমাজ জীবনে প্রবেশ করতে হবে। আমার একটা চাকরি চাই। চাকরি আছে? গত 15-16 বছরে চাকরির কোনো সংস্থান হয়েছে? গত 1 বছরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন অর্থনীতিবিদ নোবেল লরিয়েটকে নিয়ে এসছেন, তারপরে আমাদের চাকরি সংস্থান হয়েছে? কি করলে চাকরি পাওয়া যাবে সেই কথা কে বলবে? আদমজীবী শ্রমিক এসে আপনাকে পথ দেখাবে? দেখাতে পারবে না। পথ আপনি দেখাবেন, আপনারা দেখাবেন, ডাকসুর কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই কোনো কুপমণ্ডকতা নয়। কেউ যদি এরকম বোঝাতে চায় রাজনীতি করা মানেই লেখাপড়া শেষ, তিনি বুঝতে পারেন না যে রাজনীতি একটা সবচেয়ে বড় লেখাপড়ার পাঠশালা হতে পারে, কারণ রাজনীতিতে সব ধরনের জ্ঞানের চর্চা করা হয়। এক বলতে পারেন জ্যাক অব অল ট্রেডস, মাস্টার অফ নান, কিন্তু সব কিছুর মাস্টার তো কেউ হতে পারবে না, কিন্তু জ্যাক অব অল ট্রেডস হতে হয় পলিটিশিয়ানদের, এইটা দরকার লাগে। সেই বিবেচনা থেকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পরিষদ সেই রকম করে গড়ে উঠবে, সেই রকম করে আপনারা আগামী দিনে রায় দেবেন। আমি কারো পক্ষে বলবো না, আই এম ভেরি কশাস, আমি কারো পক্ষে ক্যাম্পেইন করছি না। আমি সাপোর্ট করি ভিপিজিএস, আমার কিছু প্রার্থীও আছে, আমি তাও বলতে যাচ্ছি না। আমি শুধু বলছি এই কথা যে এই বিবেচনাগুলো রাখেন। আপনারা যখন শহীদের রক্তের মূল্য দিতে চান, আপনারা যখন সংস্কার করতে চান, আপনারা যখন লুটেরাদের বিচার করতে চান, কোন প্রক্রিয়ায় কিভাবে করলে এটা যথাযথভাবে হবে সেই কাজটা করেন এবং তাতে দৃঢ় থাকেন। এখানে আপোষ করবার প্রশ্ন কেউ বলবে না। এবং এই যে কথা আমি বললাম, এটাও আছে রাজনীতির অন্যতম একটা বড় স্লোগান। কনস্টিটিউশন আমাদের আটকাচ্ছে, সেই কনস্টিটিউশনের ব্যাখ্যাও আপনারাই দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।